ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। হঠাৎ ইচ্ছা করলো যে শরীরটারে ঝাঁকিয়ে দিয়ে আবার কামব্যাক করা যাক। চলো একসাথেই যাওয়া যাক। এ কদ্দুস সাউন্ড বাড়া। तोहार पतली कमर तोहार तिरछी नजर दिल কিরে লাইক দে সেকেন্ড ভিডিওতে লাইক দে। कारी कजरा के धार लहके जान मार पारू रूप के कटोरी। তো কি খবর তোমাদের? একটু অসুস্থতার জন্য আর কি ভিডিও আনতে পারে নাই। এইভাবেই চলতেছে ভাই জীবন। চলো বেশি কথা না বলে গল্পে ফিরে যাক। ভাইয়া বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমার আর রূপের বিয়ে দিতে চেয়েছিলাম, আর কোনো কিছু চাইনি। তুই এতদিন ধরে রিফাতের সাথে যুক্ত ছিলি, আর ওকে পেলেই বা কিভাবে? আলভি ঠান্ডা কণ্ঠে শুনে ইয়াদ একটা শুষ্ক ডুব দিল। তুমি যেদিন ভাবিকে বাড়িতে এনেছিলে তার কিছুদিন পরে আমার কাছে রিফাতের ফোন আসে। আমি জানি না সে কিভাবে আমার কন্ট্যাক্ট করেছিল, কিন্তু আমি রূপসার স্বার্থে তাদের সাথে হাত মিলাতে রাজি হয়েছিলাম। রিফাতের মূল উদ্দেশ্য ছিল তোমার শান্তি কেড়ে নেওয়া। তবে ও একা ছিল না, ওর সাথে আরো একজন ছিল। আলবি ব্রুকুসকে তাকালো। সে ভাবতেই পারছে না যে এতগুলো লোক একসাথে তার পিছনে লেগেছিল। এসবের পেছনে আর কি আছে? পরপর কলিং বেলের আওয়াজে সিদ্দিক দরজা খুললো। দরজার ওপাশে ইয়াদকে দাঁড়িয়ে থাকতে দেখে সিদ্দিক হেসে উঠলেন। আরে ইয়াদ, তুমি কি খবর? কয়েকদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি? এসো ভেতরে এসো। ইয়াদ রুমে ঢুকে সাইডে সরে দাঁড়ালো। সাথে সাথে তাকে পাশ কাটিয়ে সিদ্দিকের ঠেলে আলবি রুমের ভিতরে প্রবেশ করে। আলবির সাথে করে কয়েকজন গুন্ডা নিয়ে এসেছে। এই গুন্ডাদের নিয়েই আলভি ইয়াদকে ধরে নিয়ে গিয়েছিল। এরা শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংয়ের লোক। কিরে সিদ্দিক, শুধু ইয়াদকে মিস করছিলি বুঝি, আমাকে মিস করিসনি? দ্যাটস নট ফেয়ার। আলবিকে দেখে সিদ্দিকের কলিজা শুকিয়ে গেল। তুমি এখানে? ইয়াদের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতে ইয়াদ বলে ওঠে, ভাইয়া আমাকে ধরে ফেলেছিল, আমি বাধ্য হয়ে আপনার নাম বলে দিয়েছি। সিদ্দিক রেগে গেল। তুমি এটা কিভাবে করতে পারো ইয়াদ? আলবি খাস করে সিদ্দিকের গালে থাপ্পড় দিয়ে বলল, তোর সমস্যাটা কি বল আমায়। সিদ্দিক বুঝতে পারলো এখন আর বাঁচার রাস্তা নেই। সে তৈরি গতিতে আলবির পা জড়িয়ে ধরলো। আমাকে ছেড়ে দাও আলবি, আমার ভুল হয়ে গেছে। আলবি হেসে উঠলো। বামে হাতে পেছানো ওড়নাটা নাকের নিকট এনে গভীরভাবে শ্বাস টেনে নিল। তোর ভুলগুলো কি সেগুলো আগে স্বীকার কর, তারপরে ভেবে দেখবো। আলবি পা ছাড়িয়ে সোফায় গিয়ে বসলো। বলতে শুরু কর। সিদ্দিক মেঝেতে বসে বলতে লাগলো, 2.5 বছর আগে তোমার কারণে আমার ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে গিয়েছিল। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্যই রিফাতের সাথে হাত মিলিয়েছিলাম। তুই রিফাতকে চিনলি কি করে? ভুলে গেলে আমি যে হসপিটালে ডাক্তার হিসেবে ছিলাম তুমি সেখানে কার্ডিওলজি রেসিডেন্ট হিসেবে ছিলে। আমি প্রায় তোমাকে তোমার 2 বন্ধুর সাথে দেখতাম, সেখান থেকেই ওকে খুঁজে বের করেছিলাম। আলবি টেবিলের উপরে রাখা উইস্কির বোতলে হাতে নিয়ে টক টক করে খেতে লাগলো। খাওয়া শেষ করে বলল, কতদিন ধরে ওর সাথে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করছিস? সিদ্দিক একটা ঠোক কিলে, বেশি না 1 বছর। অলিকে কিডন্যাপ করার পিছনে তোর তো হাত ছিল। সিদ্দিক নাবোধক মাথা নাড়লো। ইয়াদ বলে ওঠে, উনি মিথ্যা বলছে ভাইয়া, উনি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, শুধু আমার জন্য পারেনি। আমি বলেছিলাম আমি তোমার মেডিকেল লাইসেন্স বাতিল করতে সাহায্য করব, বিনিময়ে তোমার কোনো ক্ষতি ওনারা করবে না। সেই সাথে তোমার সম্পত্তির 50% ও আমি ওকে দিয়ে দেবো বলছিলাম। আলবি রক্ত চোখে ইয়াদের দিকে তাকিয়ে দেখলো ইয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলবি আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না। উঠে গিয়ে সিদ্দিকের গলা চেপে ধরলো। তোকে আমি মেরে ফেললেও কেউ জানবে না, কারণ তুই এমনিতেও জেল থেকে পালিয়ে এসেছিস, তাই তোকে ছেড়ে দেওয়াটা কোনো মানেই হয় না। কথাগুলো বলতে বলতে আলবি সিদ্দিকের শ্বাসরোধ করে মেরে ফেলে। সিদ্দিকের এই বাড়িটা শহর অঞ্চলের থেকে একটু দূরে হওয়াতে তার লাশটাও বাড়ির পেছনে পুঁতে দেয়। আলবি ইয়াদকে নিয়ে ফিরে যায় নিজের আন্ডারগ্রাউন্ড বাংকারে, যেটা মূলত ইয়াদকে আটকে রাখার জন্য তৈরি করিয়েছে। সকাল 9টা। আলবি একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে ধরলো। সামনে ইয়াদ বসে আছে। তো কি ডিসিশন নিলি? ইয়াদ নড়ে চড়ে বসলো। ভাইয়া, ও আমাকে বিয়ে করতে রাজি হবে না। আমি ওর মতামত জানতে চাইনি, আমি তোর সিদ্ধান্ত জানতে চেয়েছি। ইয়াদ নিশ্চুপ হয়ে গেল। তুই যে এমন পাগল সেটা আমি আগে জানতাম না, জানলে নিজে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম। আমি রূপের পাগল, আমি ওর জন্য সব করতে পারি। সব করতে হবে না, শুধু ওকে বিয়ে করে নে, নইলে আই শিওর তোদের দুটোকে মেরে ফেলবো। আমি ওকে কিভাবে বিয়ে করবো ভাইয়া? ও তোমাকে ভালোবাসে। খবরদার এই কথাটা আর একবারও রিপিট করবি না, ননসেন্স কথাকার। তুই ওকে ভালোবাসিস, তোর উচিত ওর মস্তিষ্কে চিকিৎসা করানো। আর চিকিৎসা না ভাইয়া, তোমাকে প্রয়োজন। আমার ওকে প্রয়োজন নেই। আর শোন, অনেক ভালো মানুষ দেখিয়েছিস, এবার জোর করে হলো ওকে নিজের করে নে, অধিকার খাটা। ইয়াদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। তুমি আমাকে জোর করে খাটাতে বলছো? তুমি নিজে জোর করে খাটাতে পেরেছিলে? আলবি ব্রুকুসকে তাকালো। ইয়াদের কথা বোধগম্য হলো না। ইয়াদ আবার বলতে শুরু করলো, ভাবিকে নুমানের সাথে দেখো তুমি জোর খাটাতে পারোনি কেন ভাইয়া? স্বামীর অধিকার নিয়েও তো পারতে। টেনে হিস্ট্রে নিজের সাথে আশ্রয় রাখতে।
তুমি যেখানে স্বামী হয়ে অধিকার খাটাতে পারোনি সেখানে আমি কোন অধিকার খাটাবো বলতে পারো? আমার কি আদৌ রূপের উপর কোনো অধিকার আছে? আমি এত কিছু শুনতে চাই না। হয় ওকে বিয়ে কর, নয়তো মৃত্যুবরণ কর। আলপির কথার মাঝে দুজন লোক একটা মেয়েকে নিয়ে এসে ঠাস করে মেঝেতে ছুঁড়ে মারলো। রূপ ইয়াদ ছুটে গেল রূপসার কাছে। রূপসা হাত মুখ বাঁধা। ইয়াদ সেগুলো খুলে দিতে রূপসা উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকালো। রূপসা গাড়ি থেকে নেমে কলেজে ঢোকার সময় দুজন লোক তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমাকে এখানে কে এনেছে? ওরা কারা ছিল? আলপি সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দিয়ে বলল, আমি এনেছি। সেদিন তো প্রাপ্য শাস্তি তোকে দিতে পারিনি, তাই আফসোস হচ্ছিল। খুব শখ তোর মৃত্যুকে আলিঙ্গন করার। তোর কি মনে হয় আমার বউজানকে মেরে ফেললে আমি তোকে বিয়ে করে নিতাম? রূপ আলপির দিকে তাকিয়ে মৃত স্বরে উচ্চারণ করলো, অভি। আলপি হেসে ওঠে একজনকে ডেকে বলল, ওনাকে নিয়ে এসো। রূপসা নিজের বাহু থেকে ইয়াদের হাত ছড়িয়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। এরই মাঝে একজন লোক রুমে প্রবেশ করে। লোকটা হচ্ছে নিকাহ রেজিস্ট্রার। এখানে কি হচ্ছে? রূপসার কথার প্রেক্ষিতে ইয়াদ মিনমিনিয়ে বলল, ভাইয়া আমাদের বিয়ে দিতে চায়। রূপসা হতভম্ব হয়ে গেল। আমাদের মানে? ইয়াদ রূপসার দিকে দুপা এগিয়ে গেল। আমাদের মানে আমার আর তোর? অসম্ভব, মজা করছো আমার সাথে? আলপি বিচন বই হচ্ছে। সে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, মজাই করছি। তোদেরকে বাঁচিয়ে রাখবো ভাবতেই পারিনি। তোদের হাতে 10 মিনিট আছে। আমার মাইন্ড চেঞ্জ হওয়ার আগে বিয়ে কর, নয়তো দুটোকে পুঁতে ফেলবো। ইয়াদ জানে আলপি মজা করছে না। সে নিজের চোখে আলপির খুন করতে দেখেছে। ইয়াদ রূপসার হাত ধরতে গেলে রূপসা পিছিয়ে যায়। আমি তোকে বিয়ে করব না। আলপি রূপসকে রূপসার দিকে তাকায়। মনে পড়ে যায় অলির কথা। অলিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর অলি বলেছিল, আমি মরে যাবো তবুও তোমাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নেব। আলপি এবার উঠে দাঁড়ালো। রূপসার দিকে এগিয়ে যেতেই ইয়াদ রূপসার সামনে এসে দাঁড়ায়। ভাইয়া ওকে কিছু বলো না, আমি ওকে বিয়ে করে নেব। আলপি এবার উঠে দাঁড়ালো। রূপসার দিকে এগিয়ে যেতেই ইয়াদ রূপসার সামনে এসে দাঁড়ায়। ভাইয়া ওকে কিছু বলো না, আমি বিয়ে করে নেব। ওকে সাবধানে করে নে। আর একবার যদি বিয়ে করবো না শব্দটা উচ্চারণ করে তাহলে আমি ওর পোস্ট মর্টেম করার ব্যবস্থা করব। রূপসা এবার শুষ্ক ঢোক গেল। আলপিকে স্বাভাবিক দেখাচ্ছে না। দুটো চোখ লাল টকটকে হয়ে আসছে। যে কেউ দেখলেই খাপে যাবে। তোরা আমার বউজানকে মারতে চেয়েছিলি, তবু এবারের মতো ছেড়ে দিচ্ছি। এর থেকে আরো বেশি কিছু কি চাই তোদের? কি ভেবেছিলি পার পেয়ে যাবি? নো ওয়ে। আমার বউজানের চোখের সামনেই তোদের শাস্তি দেব। ততদিন মেরিট লাইফ উপভোগ কর। দেখলি আমি কতটা মহান? তোরা আমার আর অলির ডিভোর্স করতে চেয়েছিলি, আর আমি তোদের বিয়ে দিতে চাইছি। তোদের কি আমার শুকরিয়া আদায় করা উচিত নয়? ইয়া চুপ হয়ে গেল। রূপসা ছলছল নয়নে আলবির দিকে তাকিয়ে আছে। তোদের হাতে আর 8 মিনিট সময় আছে। ইয়াদ এবার রূপসার দিকে তাকালো। চল। না, আমি তোকে বিয়ে। বাক্যটা শেষ করার পূর্বে ইয়াদ বেশ জোরে সোরে রূপসার গালে চড় দিয়ে বসলো। তারপর রূপসার হাত ধরে টেনে নিয়ে গেল সামনের দিকে। নিকাহ রেজিস্ট্রার বললেন, বিয়ে পড়ানোর জন্য তো এনআইডি কার্ড লাগবে। ইয়াদ আলবির দিকে তাকাতে আলবি বলল, আমার দিকে তাকাচ্ছিস কেন? ভাইয়া আমার ফোনটা দাও, সেটার ভিতরে আমার এনআইডি কার্ডের ছবিটা আছে। আলবি একজনকে ইশারা করতে লোকটা ইয়াদের ফোন এগিয়ে দেয়। আমার ফোনের এনআইডি কার্ডের ছবি নেই। রূপসার কথায় ভ্রুক্ষেপ করলো না ইয়াদ। রূপসার হাত থেকে জোরপূর্বক ফোনটা নিয়ে রুনা খাতুনকে মেসেজ পাঠালো, মা আমার আইডি কার্ডের ছবিটা লাগবে, তুমি খুঁজে বের করে তুলে পাঠাও। 5 মিনিট পেরোতে রুনা খাতুন রূপসার এনআইডি কার্ডের ছবি তুলে পাঠিয়ে দিলেন। বিকেল বেলা। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? নুমানের কথায় অলি মুখ তুলে চাইলো। না বোধক মাথা নেড়ে বলল, বাসে চড়ার অভ্যাস আছে আমার। নুমান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আচ্ছা, আমরা তো তোমার খালার বাড়ি গেছি তাই না? না, রাতে আন্টি আমার খালা নন, মায়ের বান্ধবী ছিলেন। আমরা সেখানেই যাচ্ছি। আমি কি জানতে পারি যে আমরা সেখানে কেন যাচ্ছি? অলির কোলে থাকা আলিশের দিকে তাকিয়ে বলল, আমি শুধু জানতে চাইবো সে কেন কাউকে কিছু বললো না, কেনই বা কাউকে কিছু না বলে চলে এসেছিল। তুমি তার ঠিকানা জানো কিভাবে? 2 বছর আগে মায়ের সাথে আন্টি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম, সেজন্য ঠিকানাটা একটু একটু জানা আছে। তোমার কি মনে হয় আন্টি আঙ্কেলের মৃত্যুটা স্বাভাবিক ছিল না? জানি না, এতদিন সব স্বাভাবিক লাগলেও ইয়াদের বিষয় জানার পর সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনি তো সেদিন আমাকে কিডন্যাপ করেছিলেন, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? নোমান ভাবুক ভঙ্গিতে বলল, আমার মনে হয় না যে তোমার মায়ের মৃত্যুতে কারো হাত ছিল, আর থাকলেও আমি জানি না। তোমাকে শুধু কিডন্যাপ করাটাই আমার অর্ডার দেওয়া হয়েছিল। আমি এইটাই বুঝতে পারছি না যে বাবার সাথে মোবাইল ছিল, সেটা কোথায় হাওয়া হয়ে গেল? মোবাইলটা থাকলে অন্তত হসপিটালের লোকের আমাদের আত্মীয়র সাথে যোগাযোগ করতে পারতেন। অলির কথায় যুক্তি আছে। তোমার কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, আচ্ছা তোমার চাচাতো দেবর ইয়াদ তোমাকে মেরে তুলতে চেয়েছিল, সেটা জানার পর তুমি কিছু বলো না? অলি শান্ত করতে বলল, ওকে যা বলার ওর ভাই বলবে। নোমান চমকে গেল। আলবি ভাই কিভাবে জানবে যে এসবের পেছনে ইয়াদ আছে?
প্রশ্নটা শুনে উনি মনে পড়ে যায় সেদিন মির্জা ভিলা থেকে পালিয়ে আসার সময় ব্যাগ আনতে বাগানে গিয়েছিল সে। সেখানে গিয়ে ইয়াদের ব্যাপারটা একদম নিশ্চিত হয়েছিল। মির্জা ভিলা থেকে বের হওয়ার পরই তার মনে হতে থাকে, আমি সবাইকে এভাবে ছেড়ে দিয়ে যেতে পারি না। ঘরের শত্রু বিভীষণ, ইয়াদের মূল উদ্দেশ্য সম্পর্কে আমার পুরোপুরি ধারণা নেই। কথাটা ভেবে অলি আবারও মির্জা ভিলাতে প্রবেশ করে। আসার সময় আলফির রুমে থাকা মেইন গেটের এক্সট্রা চাবিটা আনার সুবিধার্থে তার তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। যদিও এর মাঝে সে ক্লান্ত হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো সময় জ্ঞান হারাবে। তবু অলি ফুলদানির উপরে রেখে যাওয়া ফোনটা হাতে নিয়ে নোটপ্যাড ওপেন করলো। তারপর সেখানে চিঠির মতো করে সবকিছু তাড়াহুড়া করে লিখে দিল। বেশি সময় না থাকাতে অলি ততটা গুছিয়ে লিখতে পারেনি। এরই মাঝে উর্মিলা পানি খাওয়ার জন্য রুম থেকে বের হয়। তাকে বের হতে দেখে অলি ফুলদানির পেছনে লুকিয়ে যায়। উর্মিলা নিচ থেকে জগে পানি ভরে নিজের রুমে যেতেই অলি সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে 30 মিনিট হাঁটার পর একটা বড়সড় টাক নজরে পড়ে। অলি জানে এই রাতে ঘোরাঘুরি করাটা সেফ হবে না। তার উপর শরীরের দুর্বলতাও জানান দিচ্ছে যে আর সম্ভব নয়। অলি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অন্যার সাহায্যে আরিসকে নিজের সাথে বেঁধে নিল। তারপর টাকের পেছনে চেপে ধরে বসলো। সেটা ছিল মূলত পাটবাহী ট্রাক। অলি সেখানে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। সকালে পানির ঝাপটায় ঘুম ভাঙে। অলি তাকে দেখে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এই মাইয়া, কেডা তুমি? গাড়ির মধ্যে কি করো? অলি দ্রুত মাথা নেড়ে গাড়ি থেকে নেমে গেল। চারপাশে আলো ফুটে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো সে রেল স্টেশনের কাছাকাছি আছে। একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে অলি হাঁটা ধরলো, কিন্তু লোকদের নজর দেখে সে থমকে গেল। তার পায়ে জুতা নেই, জামাটা নোংরা হয়ে গেছে। সেই সাথে প্রচুর ক্ষুধা লেগেছে। অলি এবার না পেরে একটা দোকানিকে জিজ্ঞেস করলো আশেপাশে কোথাও টাকা তোলার সিস্টেম আছে। দোকানদার অলিকে ইশারায় একটা বুথ দেখিয়ে দিল। অলি সেদিকে গিয়ে প্রথমবারের মতো টাকা তুললো। সে টাকা তুলতে চায়নি, কিন্তু এভাবে যে ক্ষুধা তাড়নায় মরা যাবে না, এছাড়া আর উপায় নেই। অলি ক্রেডিট কার্ড সমেত টাকাগুলো ব্যাগে না রেখে নিজের কাছেই রাখলো। স্টেশনে অনেক সময় ব্যাগপত্র ছিনতাই হয়ে যায়, তাকে সতর্ক থাকতে হবে। অলি সেখান থেকে বেরিয়ে প্রথমে মার্কেটে ঢুকলো। নিজের জন্য বরকা, নিকাব আর আরিসের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনলো। তারপর খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে বসলো। যদিও অলি বেশি কিছু খেতে পারলো না, খুবই সামান্য পরিমাণের খেলো। আরিসের জন্য হলেও তাকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। এরই মাঝে সিদ্ধান্ত নিল সে সিলেট যাবে, তার মায়ের বান্ধবীর বাড়িতে। এছাড়া অন্য কোথাও গেলে আলবি খুব সহজেই তাকে পেয়ে যাবে। যেই বাবা সেই কাজ। অলি টিকিট কেটে ট্রেনে উঠে বসলো। অলির কথাগুলো শুনে নোমান কিছুটা স্বস্তি পেল। অলির দেওয়া ঠিকানা অনুযায়ী রাবেয়া খাতরের বাড়ির এখান থেকে বেশি দূরে নয়। সন্ধ্যার আগে অলি আর নোমান রাবেয়া খাতরের বাড়ি এসে পৌঁছায়। দরজা নক করতে এক তরুণী দরজা খুলে দেয়। দরজা খুলে অলিকে দেখে তরুণী ভীষণ আনন্দিত হয়ে গেল। আরে অলি, তুমি? হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতরে এসো। অলি আর নোমান ড্রয়িং রুমে এসে বসতেই রায়া মাকে ডাকতে লাগলো। ও মা, দেখে যাও কে এসেছে। রাবেয়া খাতরা কিচেন থেকে বেরিয়ে অলিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লেন। অলি ভদ্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। রাবেয়া খাতরার সালামের জবাব দিলেন। যদিও তাকে দেখে অন্য মানুষকে লাগছে, তবুও জিজ্ঞেস করলেন, কেমন আছো অলি? ভালো আছি আন্টি, আপনার কি অবস্থা? এভাবে কাউকে কিছু না বলে চলে এলেন কেন? রাবেয়া খাতরার অলির উদ্দেশ্যে বললেন, সব কথাই বলবো মা, তুমি এত দূর থেকে এসেছো, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। অলি স্বাভাবিক গলায় বলল, না আন্টি, আমি শুধু জানতে চেয়েছি যে সেদিন আমি কিডন্যাপ হওয়ার পর ঠিক কি ঘটেছিল সেটুকু জেনে চলে যাব। রাবেয়া খাতরার অলির সাথে নোমানকে দেখে অবাক হলেন। এরই মাঝে চোখ পড়লো আরিসের উপর। বাচ্চাটা কার অলি? অলি আরিসের গালে হাত রেখে বলল, আমার ছেলে। রাবেয়া চমকালেন না, সে অলির প্রেগনেন্সির ব্যাপারে জানতেন। আসবানু বলেছিলেন। স্বাভাবিক গলায় শুধলালেন, জামাই কোথায়? তাকে তো দেখছি না। তার কাজ ছিল তাই আসতে পারেনি, উনি আমার বন্ধুকে পাঠিয়েছে। রাবেয়া খাতরা নোমানকে ওপর নিচ পরখ করে বললেন, আরে এনাকে নিয়েই তো সেদিন তোমার আর জামাইয়ের মাঝে ঝামেলা হয়েছিল, তাই না? অলি অস্বস্তিতে পড়ে গেল। মিনমিনিয়ে বলল, সেদিন আলোর বাবা ভুল বুঝেছিল, এখন সত্যিটা জানেন। রাবেয়া খাতরার মুখে হাসি টেনে বললেন, আজকে তোমাদেরকে কিছুতেই যেতে দিচ্ছি না। সেদিনের ব্যাপারটা সবকিছু বলবো, কিন্তু তার আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। রায়া এগিয়ে এসে অলির হাত ধরলো। মা ঠিক বলেছে, তুমি আমার সাথে চলো। অলি আর না করতে পারলো না, রায়ের সাথে চলে গেল। এ বাড়িতে রাবেয়া খাতরা নিজের ছোট ভাই আর 2 মেয়েকে নিয়ে থাকেন। নোমানকে সে ভাইয়ের রুমটাই দেখিয়ে দিলেন। আপু, বাবুটা এত সুন্দর কেন? রিদির কথা শুনে রায়া হাসলো। রিদি হচ্ছে রায়ার ছোট বোন, ক্লাস 6 পড়ে, আর রায়া এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। রায়া আরিসের গায়ে কাঁথা টেনে দিয়ে বলল, অলি দেখতে সুন্দর তো, তাই ওর বেবিও সুন্দর। রিদি কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু বাবুটা মোটেও অলির মতো দেখতে না। অলি হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে হৃদের কথা শুনতে পায়।
তবে কিছুই বলে না। আচ্ছা আপু, তোমার বিয়ে হয়ে গেলেও কি এই বাবুটার মতো তোমারও একটা বাবু হবে? কথাটা শুনে রায়া থতমত খেয়ে গেল। এই মেয়েটা বড্ড বেশি পাকামো করে। এই তুই এসব কি বলছিস? আমার বিয়ের বয়স হয়েছে নাকি? রিদি মুখ পাকালো। তুমি তো অলির আপুর থেকে বড় ক্লাসে পড়ো, তবুও তোমার বয়স হয়নি বলছো? একটা চাপড় খাবি, যা গিয়ে পড়তে বস। এরকম করো কেন আপু? একটা বিয়ে করে নাও, আমারও এরকম একটা বাবু চাই। তোর বাবু লাগলে তুই বিয়ে করে নে না? তাহলে আমার বিয়ে দিয়ে দাও, আমার একটা বাবু চাই। রায় এবার ভীষণ হাসি পেল। বোকা মেয়ে, বেবি শুধু দেখতেই সুন্দর হয়, পালতে বহু কষ্ট। কিরকম কষ্ট? এই যে বেবিকে গোসল করাতে হয়, খাওয়াতে হয়, ঘুমাতে হয়। রায় আরো কিছু বলতে যাবে তার আগে কেউ বলে ওঠে, বেবির হাগুমতো পরিষ্কার করতে হয়। কথাটা শুনে অলি, রিয়াদ আর রায়া তিনজনই দরজার দিকে তাকালো। নোমান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রায়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে নোমান বলে ওঠে, সবচেয়ে ইম্পর্টেন্ট আর কমপ্লিকেটেড কাজ হচ্ছে বেবির হাগুমতো পরিষ্কার করা। আপনি সেটা বলতে ভুলে গেছেন, আমি মনে করে দিলাম। রায়া কপালের ভাঁজ বলল। লোকটাকে কথার মধ্যে বা হাত ঢোকাতে কে বলেছে সেটাই বুঝতে পারছে না। শুনুন, আমি বলতে ভুলে যাইনি, ওটা আপনি জেসে পরে বলতে এসেছেন। নোমান কথা বাড়ালো না, অলির সামনে এসে দাঁড়ালো। আন্টি ডাকছে চলো। অলি মাথা নেড়ে আজকে কোলে তুলে হাঁটা ধরলো। খাওয়া দাওয়া শেষ, রাবিয়া খাতরা বলতে শুরু করলো, সেদিন অলি কিডন্যাপ হওয়ার পর ভাই অনেক অসুস্থ হয়ে যান। এরই মাঝে আসমারও অপারেশন চলাকালীন মারা যায়। খবরটা শোনা মাত্র ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। আমি তাকে ওই হসপিটালে ভর্তি করি, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ভাইয়ের ফোন তখন আমার কাছে ছিল। এরই মাঝে একজন লোক এসে আমাকে ভয় ভীতি দেখাতে শুরু করে। বলে যে আমি যদি অলির কিডন্যাপের বিষয়টা কাউকে বলি তাহলে আমাকে গুম করে দেবে এবং আমাকে শহর ছাড়তে বাধ্য করবে। ভুলবশত ভাইয়ের ফোনটা আমার ব্যাগেতেই থেকে যায়। পরবর্তীতে ভয় পেয়ে আমি সেটা ফেলে দিয়েছিলাম। সবকিছু শোনার পর অলি স্তব্ধ হয়ে গেল। চোখের পর্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই স্বর্ণপথ মুছে নিল। আমাকে ক্ষমা করে দিও অলি, সেদিন আমার পালিয়ে আসাটা উচিত হয়নি। আমার পুলিশের কাছে যাওয়াটা উচিত ছিল। অলি হাসার চেষ্টা করে বলল, না আন্টি, আমি এখানে আপনার দোষ কোথাও দেখছি না। রাত 9টা, ইয়া ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলো। তার এক পাশে রূপসা দুজনের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে কারো মুখে কোনো কথা নেই, কিন্তু চোখগুলো বিস্ময়ে স্থির হয়ে আছে। সবার দৃষ্টি এড়িয়ে ভেতরে হন হন করে ঢুকলো আলফি। মুখাবয় বরাবরের মতোই অনুভূতি শূন্য। ড্রয়িং রুমে ঢুকেই ভাই শরীরটা ছুড়ে দিল সোফার উপরে। কুশনের চাপা শব্দে চারপাশে নিস্তব্ধতা ভাঙলো ক্ষণিকের জন্য। হঠাৎ ছেলেকে চোখের সামনে পেয়ে নুন্নাহার আর নিজেকে সামলাতে পারলেন না। চাপা হাতে ছেলেকে জড়িয়ে ধরে হামাও করে কেঁদে উঠলেন। বাবা কোথায় ছিলি? এরকম কেউ করে? ইয়ামিন মির্জা ব্যস্ত কণ্ঠে বললেন, এই তুই ঠিক আছিস তো? ইয়াত হ্যাঁ বোধক মাথা নেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সামনে আসার সাহস পাচ্ছিলাম না মা। আসলে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। ইয়াদের কথায় নুন্নাহার কান্না থামিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। এবার উপসার দিকে গভীর চোখে চেয়ে ফের ইয়াদের দিকে তাকালেন। কি করেছিস তুই? ইয়াদ ফ্লোরের দিকে তাকিয়ে বলল, আমি রূপকে বিয়ে করেছি মা। কথাটা যেন বজ্রপাতের ন্যায় নুন্নাহারের মাথায় আঘাত করলো। কি, তুই মজা করছিস আমার সাথে? রূপসা এবার জড়সড় হয়ে দাঁড়ালো। ছোট মামি তাকে আগে থেকে ততটা পছন্দ করে না, আর এখন তো ইয়ামিন মির্জা ইয়াদকে টেনে অন্য সাইডে নিয়ে গেলেন। তোর মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব? আমি সত্যিই বলছি বাবা। নুরনাহার দুপা পিছিয়ে গেলেন। এ কি করে ফেললো তার ছেলে? শাহনাজ বেগম সহ বাড়ির বাকি সদস্যরাও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। নুরনাহার এবার চিল্লিয়ে উঠলেন, এটা তুই কি করলি হতভাগা? একটা বন্ধা মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। কথাটা শুনে রূপসা দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে থপ করে বসে পড়লো। এ কথাটা এত ভারী কেন? যতবার শুনে ততবারই সে ভারসাম্য হারিয়ে ফেলে। ততবারই মনে হয় প্রথমবার শুনছে। আলফি এবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনে হাস্যোজ্জ্বল মেয়েটির শতবার দেখলেও যেন চোখ ভরে না। তার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন সে অলিকে নিয়ে এবারের চৌকাট পা রেখেছিল। সেদিন অলির পেটে আরিশ ছিল, আর আজ রূপসা বউ হিসেবে এই চৌকাটে পা রেখেছে, তবে বন্ধত্ব নিয়ে। আলফি এই দৃশ্যগুলো এনজয় করার জন্যই তো বাঁচিয়ে রেখেছে এদেরকে। পুরো 1 ঘন্টা যাবৎ বাগবিতণ্ডের শেষে অবশেষে ইয়াদ সবাইকে বুঝিয়ে শুনিয়ে রূপসাকে নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি পেয়ে যায়। নুন্নাহার আর কি বা করবে? একমাত্র ছেলে রেগে মেগে চলে গেলে সে অবশ্য জানে ইয়াদের উপরে হাসি মুখে দেখালো ভেতরে ভেতরে ভীষণ জেদি। রূপসাকে নিয়ে নিজের রুমে চলে যায়। অবশ্য রূপসার পায়ে হেঁটে যায়নি, ইয়াদ তাকে কোলে নিয়ে গিয়েছে। আলবি এভাবে বসে আছে। তাকে এভাবে বসে থাকতে দেখে উর্মিলা আর শাহনাজ বেগম এগিয়ে গেলেন। ওভি, ইয়াদ এটা কি করলো? সেটাই যেটা তোমরা আমাকে দিয়ে করতে চেয়েছিলে। উর্মিলা মাকে থামিয়ে দিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখলো। ভাইয়া ডিনার করে নিবি আয়, আমি খেয়ে এসেছি। উর্মিলা একটা শ্বাস পেলে ভাইয়ের দিকে তাকালো। কি খেয়েছিস? তোর কি মনে হচ্ছে না ইদানিং তুই একটু বেশি ওসব খাচ্ছিস? কোন সব?
শাহনাজ বেগম আফসোস সুরে বললেন, তুই এরকম না করে বউকে খোঁজার চেষ্টা কর। মেয়েটা অভিমান করে চলে গেছে, তোর কি ওকে খুঁজে বের করতে একটুও মন চায় না নাকি? ওর মান ভাঙানো কি উচিত নয়? উর্মিলা তাল মেলালো, হ্যাঁ ভাইয়া, তুই এইসব ভাবির কথাটা এড়িয়ে যাস কেন? আলবি কোনো উত্তর দিল না, নিঃশব্দে অলির ছবির দিকে তাকিয়ে রইল। শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে ডাইনিং রুমের দিকে পা বাড়ালেন। এদিকে আলবি ফোনের স্ক্রিনের উপরে হাত রেখে ধীরে ধীরে ঠোঁট নাড়ালো। প্রথমে শব্দগুলো স্পষ্ট হয়নি, পরে বোঝা গেল সে আস্তে আস্তে গাইছে। ভাড়া কইরা আনবি মানুষ, কান্দিতে মোর লাশের পাশে, চায়ের দিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। সে যদি পায় রে খবর, কেমনে দিবি লাশের কবর, আমার জিগাইতেই হবে। যদি কোতর নয়ন ভাসে, চায়ের দিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। গানটা শুনে শাহনাজ বেগম থমকে গেলেন। উর্মিলা অবাক চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আলবির চোখের সামনে ভেসে উঠলো ওলের নামাজে আদায় করা কোরআন তেলাওয়াতের দৃশ্য। গান থামেনি, বরং আরো ভারী হয়ে উঠলো। প্রতিটি লাইন যেন আলবির বুক ফুরে বেরোচ্ছে। তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি। আমি তার হৃদয়ে বিছিয়েছি জায়নামাজের পাটি রে, জায়নামাজের পাটি। 5 ওয়াক্ত মনে যাতে বলি তো সে জোড়া হাতে, আখের রাতের পরেও যেন আমারে সে ভালোবাসে। চারিদিকে রাখবি নজর, সে যেন দেখতে না আসে।